যার রাজনৈতিক জীবনের শুরু স্বৈরাচার বিরোধী লড়াইয়ে, আজ স্বাধীন দেশে তাকেই হতে হচ্ছে নির্মম ষড়যন্ত্রের শিকার। তিনি মিরপুরের নিবেদিত প্রাণ বিএনপি কর্মী মোহাম্মদ শামীম খান। শামীম খানের লড়াকু রাজনৈতিক ইতিহাসের শিকড় ৯০-এর দশকের গণঅভ্যুত্থানে। ৯০-এর ঐতিহাসিক আন্দোলনে একজন বীর সৈনিকের ভূমিকা পালন করেছিলেন তিনি, এবং স্বৈরাচার এরশাদ সরকারের পতন ঘটানোর আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখেন। পরবর্তীতে ৯১ সালে জাতীয় পার্টির নবী হোসেনের বিএনপিতে যোগদান অনুষ্ঠানে খোদ দলীয় নেত্রীর পাশে দাঁড়িয়ে দল শক্তিশালী করার লক্ষ্যে ১০ মিনিটের এক তেজস্বী বক্তব্য প্রদান করেন শামীম খান, যা তৎকালীন দলের নির্বাহী কমিটির সদস্যের ভূয়সী প্রশংসা কুড়ায়। উপস্থিত ছিলাম এবং আমাদের নির্বাহী কমিটির সদস্যদের অনুরোধে আমি বেগম খালেদা জিয়ার পাশে দাঁড়িয়ে বক্তৃতা দিয়েছিলাম এবং আমার এই বক্তব্য শুনে আমাদের নির্বাহী কমিটির সকলে ভূষিত প্রশংসা করেছিলেন। সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের হাতকে শক্তিশালী করতে মিরপুর থেকে শত শত নেতাকর্মী নিয়ে পল্টন, দৈনিক বাংলা মোড় এবং মির্জা আব্বাসের বাড়ি সংলগ্ন রাজপথে মিছিল, মিটিং, পিকেটিং ও হরতাল সফল করতে রাজপথে সবসময় সক্রিয় ছিলেন তিনি। তৎকালীন আওয়ামী লীগের এমপি ডাক্তার ইকবালের সশস্ত্র সন্ত্রাসীদের হামলার সম্মুখে দাঁড়িয়ে নিজের জীবন বাজি রেখে তাদের প্রতিহত করতে ফ্রন্ট লাইনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন এই সাহসী কর্মী। দলের ক্রান্তি লগ্নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিরাপত্তার স্বার্থে তিনি নেত্রীর বিশ্বস্ত ও আস্থাভাজন হিসেবে বিভিন্ন জেলা সফরে নিয়মিত সফরসঙ্গী ছিলেন। পরবর্তীতে তিনি ঢাকা মহানগর যুবদল উত্তরের জসিম নীরব কমিটির একজন সক্রিয় সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। শামীম খান কখনোই পদ, পদবি বা পোস্টের রাজনীতিতে বিশ্বাস করতেন না। দলকে ভালোবেসে দলের জন্য আত্মত্যাগ করাকেই নিজের সার্থকতা মনে করতেন। দলকে সাইনবোর্ড বানিয়ে নিজের ভাগ্য গড়ার মনোভাব তিনি কখনোই পোষণ করেননি। তাই নিজ প্রচেষ্টায় ও কঠোর পরিশ্রমে বালুর ব্যবসা করে তিনি স্বাবলম্বী হয়েছেন। বিভিন্ন প্রতিকূলতা ও প্রতিবন্ধকতাতেও কখনোই দলের আর্থিক সহযোগিতা নেননি, বরং আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নিয়মতান্ত্রিকভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনা করেছেন। দলের বদনাম হয় বা দেশের ক্ষতি হয় এমন কোনো চিন্তাধারা বা অসৎ পথে তিনি কখনোই পা বাড়াননি। উল্টো শামীম খান নিজের কষ্টার্জিত অর্থ দিয়ে সব সময় দলের পাশে দাঁড়িয়েছেন। দলের মিটিং, মিছিল, পিকেটিংয়ে যখন যা প্রয়োজন হয়েছে সাধ্যমতো খরচ করেছেন, কিন্তু কখনো কারো কাছে হাত পাতেননি। কাউন্দিয়া ইউনিয়নে তার ব্যাপক জনসমর্থনকে দলের স্বার্থে কাজে লাগিয়েছেন সম্পূর্ণ নিজ অর্থায়নে। কোনো ব্যক্তিগত সুবিধা বা পোস্টের আশায় নয়, সম্পূর্ণ নীরবে কাজ করে গেছেন তিনি। আজও বহুদলীয় কর্মীর সন্তানদের স্কুলে ভর্তি, পরীক্ষার ফি, বই কেনা এবং সংসারের অভাব অনটনে তিনি পাশে দাঁড়ান। এমনকি জাতীয় নির্বাচনে দলীয় স্বার্থে প্রার্থী সানজিদা ইসলাম তুলির পক্ষে নিজের তহবিল থেকে লক্ষাধিক টাকা খরচ করেছেন, যা প্রার্থী নিজেও জানেন না। কোনো সুবিধা পাওয়ার আশায় তিনি প্রার্থীর সাথে যোগাযোগও রাখেননি। বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের ১৭ বছরের দুঃশাসনেও মিরপুরে আওয়ামী লীগের নেতাকর্মীদের চোখে চোখ রেখে রাজপথে লড়াই করেছেন শামীম খান। কিন্তু ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর তার জীবনে নেমে আসে নতুন অন্ধকার। এক কুচক্রী মহল তার সরলতার সুযোগ নিয়ে তাকে উল্টো হাসিনার দোসর সাজায়। একাধিক মিথ্যা মামলা দিয়ে, সন্ত্রাসী আখ্যা দিয়ে, বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে তাকে সেনাবাহিনী দিয়ে গ্রেফতারও করানো হয়। তবে সত্যের জয় হয়েছে। কোনো অভিযোগ ধোপে না টেকায় তিনি কারামুক্ত হন। অনুসন্ধানে জানা যায় ওই চক্রের মূল নজর শামীম খানের বালুর ব্যবসার দিকে। তার কাছে ৭০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। এই মহলটি শুধু শামীম খান নন, মিরপুরের আরও অনেক ব্যবসায়ী ও ত্যাগী কর্মীদের টার্গেট করে এলাকায় নিয়মিত মামলা বাণিজ্য ও চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে। কিন্তু শামীম খানের সবচেয়ে বড় কষ্টের জায়গা, বিপদের দিনে নিজের দল বিএনপিকে তিনি পাশে পাচ্ছেন না। রাজনৈতিক জীবনের বাইরে শামীম খান একজন ধর্মপ্রাণ মুসলমান, যিনি দিনের দাওয়াত নিয়ে বিভিন্ন দেশে ঘুরেছেন এবং এখন হালাল পথে ব্যবসা ও ইবাদত করে পরিবার নিয়ে বাঁচতে চান।
আজ আবেগজড়িত কণ্ঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে এই নোংরা অন্যায়ের বিচার চেয়ে শামীম খান প্রশ্ন তুলেছেন, ৯০-এর আন্দোলন থেকে শুরু করে দীর্ঘ বছর রাজপথে নিজের রক্ত ও অর্থ ঢেলে বিএনপি করাই কি আমার অপরাধ ছিল? আমি শুধু পরিবার নিয়ে শান্তিতে বাঁচতে চাই। তৃণমূলের নেতাকর্মীরা মনে করছেন, অবিলম্বে এই মামলা বাণিজ্য বন্ধ করে দলের হাইকমান্ডের উচিত এই লড়াকু ও দাতা সৈনিকের সুরক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়া। নতুন নতুন বহু মুখ দেখা যায় যারা বিএনপি সম্বন্ধে 2 লাইন কথাও বলতে পারেন না, এখন তারা বড় বড় নেতা, তারা বড় বড় বক্তব্য, আওয়ামী লীগের সাথে আতাত করে, আওয়ামী লীগের সন্ত্রাসী কুচক্রীদের সাথে আতাত করে তারা আমাদেরকে ক্ষতি করতে চায়, আমাদেরকে বিপদে ফেলতে চায়। দেশনেতা তারেক রহমানকে আমি অনুরোধ করব, উনি আমাদের অভিভাবক, উনি যেন এই বিষয়গুলো দেখেন। 5 আগস্টের পর এনসিপি, জামাত এবং বিএনপির আরো কিছু আওয়ামী লীগধারী লোক যারা আওয়ামী লীগের সাথে সুসম্পর্ক বজায় রেখেছে, তারা এক মামলা বাণিজ্যে নেমেছিলেন। আর এই মামলা বাণিজ্য করে তারা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। আর এই মামলা বাণিজ্যের ভিতরে তারা আমাদের মতো ত্যাগী নেতাদেরকে তারা টার্গেট করেছেন, আর টার্গেট করে বিভিন্ন মামলাতে তারা ফাঁসিয়েছেন। আমি তারেক রহমানের কাছে অনুরোধ করব এই মামলা বাণিজ্যকে বন্ধ করার জন্য, আর যারা এই মামলা বাণিজ্য করেছেন তাদেরকে উপযুক্ত শাস্তি ব্যবস্থা করার জন্য।